আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। এই দুটো ফ্রেন্ডলি ম্যাচ আর্জেন্টিনা যে খেললো শেষটাতে বেশ ভালোভাবে ম্যাচটা কমপ্লিট করেছে। সেখানে আসলে কোন প্লেয়াররা কিছু না কিছু গেইন করেছেন, কোন প্লেয়াররা আসলে সুযোগটা হারিয়েছেন সেটা নিয়ে মূলত আলোচনাটা করব। তবে গার্নাচো আপডেটটা আরও একবার বলে দিই, গার্নাচো কোপা আমেরিকা স্কোয়াডে যাবেন। এই ম্যাচ না খেললেও লিওনেল স্কালোনি একটা সেন্টেন্সে এই জিনিসটা একেবারে ক্লিয়ার করেছেন, পরিষ্কারভাবে জানিয়েছেন। একই সঙ্গে এই জিনিসটা বলে নেব, গার্নাচোকে আমি ম্যাচে অন্তত 10 থেকে 15 মিনিট আশা করছিলাম, বিশেষ করে আর্জেন্টিনা যখন 4-1 স্কোর লাইনটা করে ফেললো তখন লিওনেল স্কালোনি এই প্লেয়ারটাকে সুযোগটা দেওয়া উচিত ছিল। তাকে না দেখতে পারাটা আমার জন্য বড় একটা হতাশার। এমন সিচুয়েশনেও যদি গার্নাচোর মতো কেউ চান্স না পান তাহলে কোন সিচুয়েশনে পাবেন আসলে আমার জানা নেই। গার্নাচোর সঙ্গে না চাইলেও নিকো গঞ্জালেস প্রসঙ্গটা চলে আসবে। নিকো গঞ্জালেস আজকেও একটা সুযোগ মিস করেছেন এবং আমি নিকো গঞ্জালেসের কোনো দিক থেকে কোনো ফ্যান নই, তারপরও নিকোর সপক্ষে অনেক সময় অনেক কথা বলতে হয়, কারণ আমরা ম্যাক্সিমাম ফ্যানের আসলে নিকোকে কী কাজটাতে লিওনেল স্কালোনি ইউজ করেন সে জিনিসটা বুঝতেই পারে না। নিকো গঞ্জালেসের পরিবর্তে অন্য কোনো প্লেয়ারকে দেখলে আমার কাছেও ব্যাপারটা স্বস্তিদায়ক বলে মনে হয়। তবে তার মানে এটা নয় যে বাংলাদেশের সাংবাদিকরা যে জিনিসটা করেন, কখনো কখনো কোনো একজন পার্টিকুলার স্পোর্টস পার্সন অর্থাৎ ক্রিকেটার টার্গেট করে তাকে কেন্দ্র করে ভিউ বাণিজ্যের জন্য একের পর এক কন্টেন্ট বানান, আজে বাজে সকল রকমের কথাবার্তা বলেন, যে দোষটা বা অপরাধ ওই প্লেয়ারটা করেন উনিও সেই জিনিসটা নিয়েও তারা কথাবার্তা বলেন, অহেতুক ব্লেম দেন। যেমন নিকো গঞ্জালেসের ক্ষেত্রে সমালোচনাটা ডিরেক্ট করা উচিত যে নিকো গঞ্জালেস ফাইনাল থার্ডে এসে ফিনিশিংটা করতে পারছেন না এবং সেখানে তার একটা বড় রকমের ইমপ্রুভমেন্ট আছে। স্কালোনি এই জিনিসগুলো কেন দেখছেন না সেটা নিয়ে স্পষ্টত সমালোচনা করা যায়, এই মুহূর্তে দাঁড়িয়ে আমি সেই সমালোচনা করছি। তবে নিকো গঞ্জালেস যে ম্যাচে লেফট ব্যাক পজিশনে খেলেছেন সে ম্যাচে নিকো গঞ্জালেসকে না খেলিয়ে কেন লেফট উইঙ্গার আলেহান্দ্রো গার্নাচোকে খেলানো হলো না সেটা নিয়ে যারা কথাবার্তা বলছেন তারা আসলেও হয়তোবা আর্জেন্টিনা কি ফরমেশনে ম্যাচটা শুরু করেছে, নিকো রোলটা কি ছিল সে জিনিসটা না বুঝে কথা বলছেন। আপনারা কি তার মানে বোঝাতে যাচ্ছেন যে নিকো গঞ্জালেসের পরিবর্তে লেফট ব্যাক পজিশনে এখানে আলেহান্দ্রো গার্নাচোকে নামানো উচিত ছিল? আমার কাছে মনে হয় যে ম্যাচটাতে নিকো গঞ্জালেস ফাইনাল থার্ডে একটা মিসও করেছেন, দেখতে বেশ বাজে লেগেছে। সে ম্যাচে লেফট ব্যাক পজিশনে নিকো গঞ্জালেস বেশ ভালো একটা পারফরমেন্স দিয়েছেন, অনেক আপস অ্যান্ড ডাউনস করেছেন, ডিফেন্সিভলি অনেক ওয়ার্ক করেছেন, হাই ওয়ার্ক রেটের একটা ম্যাচ ছিল। এবং স্কালোনি কেন নিকো গঞ্জালেসকে লেফট ব্যাক হলেও খেলাতে চান সেটা স্পষ্টত আরও একবার বোঝা গিয়েছে। আমার কাছে মনে হয় জিওভানি লো চেলসোকে উঠিয়ে সে জায়গায় গার্নাচোকে নামানো যেত, কিংবা শেষের দিকে একজন ডিফেন্ডারকে স্যাক্রিফাইস করে 3 জনের ডিফেন্স লাইন নিয়ে তারপর এই প্লেয়ারটাকে নামানো যেত। সেক্ষেত্রে নিকো গঞ্জালেসও যদি মাঠে থাকতেন তখনও কিন্তু গার্নাচোকে শেষের 10 মিনিট মাঠে নামানো যেতেই পারত। নিকোকে ঘিরে সমালোচনা করার মূল জায়গাটা ফাইনাল থার্ডে তার ফিনিশিং যদি হয় সেটা একেবারে যৌক্তিক। তবে যে ম্যাচটাতে লেফট ব্যাক পজিশনে নিকো গঞ্জালেস ভালো একটা পারফরমেন্স দিয়েছেন লেফট ব্যাক হিসেবে, সে ম্যাচে লেফট ব্যাকের সঙ্গে লেফট উইঙ্গারকে গুলিয়ে অদ্ভুত একটা সিচুয়েশন করাটা কখনো যৌক্তিক নয়। জানি অনেকে এটার সঙ্গে একমত হবেন না, একমত হওয়াটা অবশ্য কখনো একেবারে মাস্ট কোনো কিছু না। আমরা তো বিশ্বকাপ জয়ী কোচের অনেক সিদ্ধান্তের সঙ্গে যৌক্তিকভাবে একমত হতে পারছি না। এরপর এ ম্যাচে আসলে একটা সুযোগ মিস করেছেন এমন একজন প্লেয়ার সম্পর্কে আলোচনা করব। প্লেয়ারটার নাম আমার কাছে মনে হয় হুলিয়ান আলভারেস। এ ম্যাচের পারফরমেন্সে লাউতারো মার্টিনেজ হুলিয়ান আলভারেসকে ছিটকে ফেলে কোপা আমেরিকায় ফার্স্ট চয়েস নাম্বার 9 হিসেবে অনেকটাই নিজের পজিশনটা লক করে ফেলেছেন এবং আলভারেসকে কেন্দ্র করে হতাশা আস্তে আস্তে বাড়ছে। একটা সুবর্ণ সুযোগ পেয়েছিলেন, সেখান থেকে ফিনিশ করে আসতে পারেননি তিনি, যে পজিশনের প্লেয়ার মূলত একজন নাম্বার 9 হিসেবে হুলিয়ান আলভারেসের এই জিনিসটা ফিনিশ করে আসা উচিত ছিল। আলভারেস জাতীয় দলে বিশ্বকাপের পরে গোল করেননি, বিশ্বকাপে 4টা গোল করে আর্জেন্টিনার বিশ্বকাপ দলে বড় রকমের একটা অবদান রেখেছিলেন, সে আলভারেস গোল করতে পারছেন না, এই জিনিসটা আসলে হতাশাজনক। অন্যদিকে যদিও লাউতারো মার্টিনেজ অসাধারণ খেলেছেন সেটা বলার আমি সুযোগ দেখছি না, দুটো জায়গা থেকে গোলটা আসলে লিওনেল মেসির সৌজন্যে তিনি পেয়েছেন, তারপরও বলতে হবে লাউতারোর জন্য গোলগুলো ইম্পর্টেন্ট ছিল এবং হুলিয়ান আলভারেস যদি এই ম্যাচগুলোতে লুজার হন তাহলে দিন শেষে উইনারটা লাউতারো মার্টিনেজই হয়েছেন। লাস্ট বাট নট দ্য লিস্ট ভ্যালেন্তিন কার্বোনির কথা বলতে হবে। ক্লিয়ার কাট উইনার একজন এই ইন্টারন্যাশনাল ব্রেকে, বিশেষ করে এ ম্যাচে যেভাবে স্টার্ট করেছেন একটা কথা একেবারে আমি স্পষ্টত দেখতে পাচ্ছি এবং মার্ক মাই ওয়ার্ড, এই জায়গা থেকে লিওনেল স্কালোনির আপনার প্রশংসা করতে হবে। ভ্যালেন্তিন কার্বোনিকে আনহেল ডি মারিয়ার একজন রিপ্লেসমেন্ট হিসেবে এখন থেকে হালকাভাবে হলেও লিওনেল স্কালোনি যে কল্পনা করছেন সেটা ভ্যালেন্তিন কার্বোনিকে তিনি যে জায়গায় সুযোগ দিচ্ছেন সেটাতে একেবারে স্পষ্ট। আনহেল ডিমারিয়ার সঙ্গে কম্প্যারিজন করার কোনো রকমের আসলে কারণ নেই। ডিমারিয়া যেভাবে লিওনেল মেসিকে অ্যাসিস্টটা করেছেন সেখানে বহু বছরের একটা অভিজ্ঞতা ঢেলে দিয়েছেন। ভ্যালেন্তিন কার্বোনি একেবারে ইয়াং একজন ফুটবলার, প্রতিটা ম্যাচে শিখবেন। তবে এখানে আমার কাছে মনে হয় কোপা আমেরিকা স্কোয়াডে ভ্যালেন্তিন কার্বোনি নাকি আনহেল কোরিয়া, এমন একটা প্রশ্ন যদি শেষ পর্যন্ত দাঁড়ায় ভ্যালেন্তিন কার্বোনি হয়তোবা
বেটার একটা অবস্থানে আছেন এবং হয়তোবা ভ্যালেন্টিন কার্বনিকে নেওয়া উচিত, কারণ আপনার হুট করে রাইট সাইডে একজন উইঙ্গার লাগতেই পারে। মেসি ডিমারিয়ার বয়স, ইনজুরি, ফিটনেস সংক্রান্ত ইস্যু, বিশ্রাম, সকল কিছুর যোগ সাজসে সাম্প্রতিক সময়ের পারফরমেন্সে ভ্যালেন্টিন কার্বনি হয়তোবা এগিয়ে থাকবেন। এই ম্যাচে এই কয়েকজন প্লেয়ারের ক্ষেত্রে ক্লিয়ার কাট অনেক কিছু বলা যায়। এদেরকে নিয়ে আপনারা কি ভাবছেন সেই জিনিসটাও জানাবেন।